আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আমরা অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই চ্যাপ্টারের উপর এর আগে 2টা ক্লাস নিয়েছি আমরা। আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু হবে। প্রথম ক্লাসে আমরা যতটুকু শেষ করছি তারপর থেকে আমরা আজকে শুরু করব। তো আমাদের আজকে পার্ট 3 শুরু হবে। তাহলে আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র, তাহলে আদর্শ গ্যাসের সূত্র আমরা জানি পিভি সমান এনআরটি। এটাই হলো আদর্শ গ্যাসের সূত্র। এই পিটা হলো চাপ, গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের পরিমাণ, এটা মূলে মাপা, আর হইতেছে একটি ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। আর হচ্ছে একটি ধ্রুবক, আর এর মান হলো 8.314 ইন্টু 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এর মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে কি বললাম, পি হলো একটা বস্তু, এই গ্যাসের চাপ, ভি হইতেছে গ্যাসের আয়তন, এন হইতেছে গ্যাসের পরিমাণ মোলের মাপা, আর হচ্ছে ধ্রুবক, একটি ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলে। এটাই হলো আদর্শ গ্যাসের সূত্র, পিভি সমান এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এবার আমরা গ্যাসের প্রসারণ কতটুকু হয় সেটা সম্পর্কে আমরা বের করব। গ্যাসের প্রসারণ বা গ্যাসের প্রসারণ কার উপর নির্ভর করে আমরা সেটাও দেখব। তাহলে প্রথমে দেখো, একটা নির্দিষ্ট চাপে যদি T1 তাপমাত্রার গ্যাসের আয়তন হয় হলো V1। T1 তাপমাত্রার গ্যাসের আয়তন V1, আর চাপটা নির্দিষ্ট। আর এবার তাপমাত্রা যদি T2 করা হয় তাহলে গ্যাসের আয়তন হইতেছে V2। মানে একটা নির্দিষ্ট চাপটা হলো P, তাহলে একটা গ্যাসের তাপমাত্রা T1 হলে আয়তন V1। তাপমাত্রা পরিবর্তন করে যদি T2 হয় তাহলে আয়তন হলো V2। সেক্ষেত্রে আমরা গ্যাসের আয়তন প্রসারণ সহকে আমরা বলবো বিটা পি। আয়তন প্রসারণ সহকে আমরা বিটা পি, সেই বিটা পিটা আমরা বের করব। তাহলে বিটা পি সমান হলে এরকম, দেখো যেটা এর আগে এইটা বলছিলাম, এখানে এটা বলতেছে এইটা। তাহলে আমরা কি পাইছিলাম, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা আমরা আগেই দেখছি, এটা আমরা আগেই পাইছি আয়তন প্রসারণ সহগের সময়, ঠিক আছে। সেক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ সহগটা হচ্ছে এটা। তাহলে এবার আমরা জানি, দেখো আমরা কি দেখলাম, আদর্শ গ্যাসের সূত্র কি পেলাম, পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। এবার গ্যাসের আয়তন যদি V1 হয় তাহলে তাপমাত্রা কি হবে, T1। আবার গ্যাসের আয়তন যদি V2 হয় তাহলে তাপমাত্রা হবে হলো T2। আমরা পিভি সমান এনআরটি এটা জানি, আর PV1 সমান nRT1, মানে আয়তন V1 হয়ে গেল তাপমাত্রা T1, আয়তন V2 হলো তাপমাত্রা T2। এইবার এই দুটো যদি আমরা বিয়োগ করি, মনে করি এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ।
তাহলে এই দুটো আমরা বিয়োগ করবো, তাহলে কি হবে, পি কমন যাবে, v2 মাইনাস v1 সমান এন আর কমন যাবে, t2 মাইনাস t1। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি এইটা দিয়ে যদি ভাগ করে দিই, পি v2 মাইনাস v1 কে এই pv দ্বারা ভাগ করব সমান এন আর t2 মাইনাস t1 কে এন আর টি দ্বারা ভাগ করব, pv1 দ্বারা ভাগ করব, তাহলে এন আর t1 দ্বারা ভাগ করব। তাহলে কি করলাম, প্রথমে এই দুটো সমীকরণ বিয়োগ করছি, এই পিটা কমন, এদের পিটা কমন আছে, v2 মাইনাস v1, এটা থেকে এটা বিয়োগ করছি, 2 থেকে 3 1, আর এন আর কমন গেছে t2 মাইনাস t1। এবার এই সমীকরণকে এক সমীকরণ দ্বারা ভাগ করছি, তাহলে কি হবে, pv2 বাই v1, pv2 মাইনাস v1 বাই pv1 সমান এন আর t2 মাইনাস t1 বাই এন আর t1। এবার পি আর পি কাটা, এন আর কাটা, তাহলে পি পি কাটা, এন আর কাটা, তাহলে আমরা কি পাইছি, দেখো আমরা পাইছি v2 মাইনাস v1 বাই v1 সমান t2 মাইনাস t1 বাই t1, আমরা এটা পাইতেছি। এবার এই পুরোটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, দেখো এরকম হয়, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1 সমান কি 1 বাই t1। এই দেখো এইটা আর এইটা কি একই না, তাহলে কি বিটা পি লেখা যাবে, বা বিটা পি সমান 1 বাই t1, 1 বাই t1। বিটা পি হলো গ্যাসের প্রসারণ সমান হলো 1 বাই t1। এটা হলো গ্যাসের প্রসারণ সহগ, আর এই গ্যাসের প্রসারণ সহগ মানে কি 1 বাই t1। t1 মানে কি, ওই আগে যে তাপমাত্রা সেটা ছিল, তার মানে গ্যাসের প্রসারণের সহগ তাপমাত্রার বিপরীত, গ্যাসের প্রসারণের সহগ তাপমাত্রা বিপরীত, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে গ্যাসের প্রসারণ তত কম হবে, কারণ তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বাড়বে, তাপমাত্রা কম হলে গ্যাসের প্রসারণ বাড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা গ্যাসের প্রসারণ তাপমাত্রার উপর নির্ভর করে, এবং তাপমাত্রা করলেই গ্যাসের প্রসারণ বাড়বে, তাপমাত্রা করলে গ্যাসের প্রসারণ বাড়বে। এবার আমরা আলোচনা করব পদার্থের অবস্থার পরিবর্তনে, পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। এবার আমরা আলোচনা করব পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, মানে তাপের কারণে পদার্থের যে অবস্থার পরিবর্তনগুলো হয়, কি হয়, কঠিন পদার্থ তরলে পরিণত হয়, তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাই না, তারপরে বাষ্প তরলে পরিণত হয়, তরল কঠিনে পরিণত হয়। তাহলে এখানে কিছু যে ইয়েগুলো আছে, টার্মগুলো আছে, আমরা সেগুলো দেখব। প্রথমে আমরা দেখব গলন কাকে বলে, গলন। প্রথমে আমরা দেখব গলন। প্রথমে আমরা দেখতেছি গলন। গলন কি রকম, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলছে গলন। তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত করাকে গলন বলে।
আশা করি তোমরা বুঝতে পারছো গলন কাকে বলে। যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের গলন, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত করাকে গলন বলে। এরপর আমরা দেখবো হলো গলনাঙ্ক। এরপর আমরা দেখব গলনাঙ্ক। গলনাঙ্ক দেখো নির্দিষ্ট চাপে, চাপটা নির্দিষ্ট কিন্তু যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে। আমি আবারও বলি শোনো, গলনাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে থাকে বা গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে। নির্দিষ্ট চাপের, চাপটা নির্দিষ্ট, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে বা গলতে থাকে তাকে গলনাঙ্ক বলে। এরপর আমরা দেখব সুপ্ত তাপ। এরপর আমরা দেখব সুপ্ত তাপ। সুপ্ত মানে ঘুমান্ত, ঘুমানো এরকম একটা অবস্থা সুপ্ত। সুপ্ত তাপ কাকে বলে? দেখো যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে খালি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। মানে আমরা তাপ দিলে বুঝি যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়, তাই না? কিন্তু বস্তুর একটা পর্যায়ে গিয়ে, একটা অবস্থানে গিয়ে বস্তুর তাপ দেওয়ার পরও তাপমাত্রার পরিবর্তন হয় না। তখন কিসের পরিবর্তন হয়? বস্তুর অবস্থার পরিবর্তন হয়। আর সেই তাপকেই বলা হচ্ছে, সেই তাপকেই বলা হচ্ছে সুপ্ত তাপ। আমি আবারও সঙ্গে বলছি, যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। দেখো খেয়াল করো, যদি এরকম হয় যে আমরা পানিকে তাপ দিচ্ছি, পানির তাপমাত্রা বাড়তেছে, পানির তাপমাত্রা বাড়তে বাড়তে তাপমাত্রা হয়ে গেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পানির তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, তাই না? পানির তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। তাহলে পানিকে তুমি তখন যতই তাপ দাও, পানিকে তখন যদি তুমি যতই তাপ দাও তাপমাত্রা আর বাড়বে না। তখন তাহলে কি হবে? তখন এই পানিটা কি করবে? ফুটতে শুরু করবে। পানিটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে থাকবে, ফুটতে শুরু করবে, বাষ্প হয়ে পানি উড়ে যেতে থাকবে। কিন্তু তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে। আর এই সময় যে তুমি তাপ দিচ্ছ, এইটাই হলো সুপ্ত তাপ। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তরল কি হয়ে যাচ্ছে? গ্যাসে পরিণত হচ্ছে বা বায়বীয় অবস্থায়, বায়বীয় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আলোচনা করব গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ। গলন আমরা কি দেখছিলাম যে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করে, এটা হলো গলন। তাহলে গলনের সুপ্ত তাপ কি? দেখো গলন চলাকালীন, মানে কঠিন পদার্থকে তরলে পরিণত করতেছ, এতে একবারে পরিবর্তন হবে না, সময় লাগবে। তাহলে গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে হয় সেই তাপকে গলনের সুপ্ত তাপ বলে। মানে গলন চলাকালীন তুমি তাপ দিচ্ছ, একটা কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, কিন্তু এটা তো একসাথে একবারে হবে না, আস্তে আস্তে হবে। তাহলে যখন কঠিন পদার্থটা তরলে পরিণত হচ্ছে, ওই সময় কিন্তু ওই কঠিন পদার্থের পরিবর্তন হয়ে তরলে হচ্ছে, কিন্তু বস্তুর তাপমাত্রা কিন্তু বাড়তেছে না। তাহলে গলন চলাকালীন যে তাপমাত্রায়, গলন চলাকালীন যে
গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে হয় সেই তাপকে গলনের সূত্র তাপ বলে। যখন দেখো আমরা যদি এক খণ্ড বরফ নেই, বরফের তাপমাত্রা কত? 0°C। তাহলে এই 0°C তাপমাত্রার বরফকে আমরা তাপ দিতেছি। তাহলে তাপ দিয়ে কি 0°C কি পানিতে নিয়ে আসলাম, 0°C তাপমাত্রা পানিতে পরিবর্তন করলাম। এটার তাপমাত্রাও কিন্তু 0°C। তাহলে পরিবর্তনটা কি হলো? এটা ছিল কঠিন পদার্থ আর পরবর্তী পানি হয়ে গেছে তরল পদার্থ। তাহলে এই কঠিন পদার্থকে তরলে পরিণত করার জন্য একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তো তাহলে গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করা হয় সেটাই হচ্ছে গলনের সুপ্ত তাপ। আশা করি বুঝতে পারছো। মানে 0°C তাপমাত্রা বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে যে তাপটা লাগে সেটাই হলো গলনের সুপ্ত তাপ। এরপরে আমরা পড়ব বাষ্পীভবন। তাহলে বলছিলাম যে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে, আর বাষ্পীভবন বলতেছে পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলতেছে। পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো হলো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কাকে বলে? যে এই যে তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলছে? বাষ্পীভবন। আর এটা যে তাপমাত্রায় ঘটে সেটাই হলো স্ফুটনাঙ্ক। মানে যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে স্ফুটনাঙ্ক বলে। যখন 100°C তাপমাত্রার পানি কি হয়? ফুটতে শুরু করে, তখন 100°C তাপমাত্রাতে পানি কি হয়? আস্তে আস্তে বাষ্প হতে থাকে। তাহলে এই 100°C তাপমাত্রা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে সংজ্ঞাটা আবার দেখো, যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে স্ফুটনাঙ্ক বলে। যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে স্ফুটনাঙ্ক বলে। এবার আমরা দেখবো হলো বাষ্পীভবনের সূত্রটা। বাষ্পীভবনের সূত্রতাপ। তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয় সেই তাপকে বাষ্পীভবনের সূত্রতাপ বলে। তরলকে বাষ্পীভূত করার সময় পানিতে আমরা তাপ দিচ্ছি, সে বাষ্প উড়ে যাচ্ছে। একটা পর্যায়ে পরে কি পাতিলে তুমি পানি দিছো, দিয়ে গরম করতেছো, দেখো কি একটা পর্যায়ে পানি শুকায় গেছে, কারণ সব পানি কি বাষ্প হয়ে উড়ে গেছে। তাহলে বলতেছে তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয় সেই তাপকে বাষ্পীভবনের সূত্র তাপ বলে। মানে আমরা একটা তরল পদার্থকে তাপমাত্রা 100°C করছি, তাপমাত্রা আর বাড়তেছে না, কিন্তু তরলটা কি হয়ে যাচ্ছে? বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে বা গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে।
তাহলে এই যে তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু তাপ তো আমরা ঠিকই দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটা হলো বাষ্পীভবনের সূত্র তাপ। যে তাপমাত্রায় তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থটিকে বাষ্পীভূত করা হয় সেটা হলো বাষ্পীভবনের সূত্র তাপ। এরপর আমাদের আসছে হলো ঘনীভবন। তাহলে আমরা তাপ দিয়ে এই জিনিসগুলো করলাম, তাই না? এবার যদি আমরা তাপের হ্রাস করি, তাপ দিয়ে আমরা এই জিনিসগুলো করলাম, তাপের পরিবর্তনের কারণে এগুলো হইল গলনাঙ্ক, গলন সূত্রতাপ, গলনের সূত্রতাপ, বাষ্পীভবন স্ফুটনাঙ্ক, বাষ্পীভবন সূত্রতাপ। এবার ঘনীভবনটা হলো তার উল্টা। যদি আমরা তাপ হ্রাস করতে থাকি, তাহলে কি হবে? কোনো গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়ে যায়। এটাকে বলতেছে ঘনীভবন। যে তাপের হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। তাপের হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। আসলে তোমরা বুঝতে পারছো, আমরা অনেক সময় চুলায় কোনো কিছু রান্না করলে দেখবো যে উপরে কি হয়, বাষ্প জমা হয়ে পানির মতো হয়ে যায়। এটাই হলো বাষ্প থেকে পানি হওয়া, মানে ঘনীভবন হওয়া। এটা হলো বাষ্প থেকে এটা হলো ঘনীভবন হওয়া, মানে বাষ্প থেকে আবার তরলের রূপান্তর হওয়া। এবার হলো কঠিনীভবন। কঠিনীভবন, তাহলে দেখো ঘনীভবন কি দেখলাম, যে গ্যাস বাষ্প থেকে তরল, এটা হলো ঘনীভবন। এবার কঠিনীভবন বলছে তরল থেকে তাপ হ্রাস করিয়ে, তাপের হ্রাস ঘটিয়ে তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তর হওয়াকে কঠিনীভবন বলে। তাপ হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কঠিনীভবন বলে। তাপের হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর হওয়াকে কঠিনীভবন বলে। আরেকটা হচ্ছে পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন, পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশীলীভবন বলে। মানে একটা বস্তুকে চাপ দিয়ে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত করলাম, আবার চাপ হ্রাস করিয়ে চাপের পরিবর্তন ঘটিয়ে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় আবার নিয়ে আসলাম। এটা হলো পুনঃশীলীভবন। এটা হলো পুনঃশীলীভবন। এটা হলো পুনঃশীলীভবন। এটা একটা উদাহরণ আছে হলো, এটা একটা উদাহরণ হলো এরকম, যে আমরা যদি 2 টুকরা বরফকে একটা সুতো দিয়ে কাটি, তাহলে প্রথমে কি হবে, বরফটা গলে যাবে চাপের কারণে, ওই সুতার চাপের কারণে। তখন সুতাটা নিচের দিকে চলে যাবে। আবার সুতো যখন নিচের দিকে চলে যাবে, তখন উপরে আবার উপরে আবার চাপ হ্রাসের কারণে ওইটা আবার কঠিন হয়ে যাবে। এটা আমরা আবার পরে ভালো করে দেখবো। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।